আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনে নাশকতার মামলায় গ্রেফতার ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় বললেন ওবায়দুল কাদের। জামায়াত নিষিদ্ধে দেশের রাজনীতিতে প্রভাব পড়বে না অভিমত বিশ্লেষকদের। সরকারকে মানুষের আস্থা অর্জনে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ। এবং পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় রাজধানীতে কমেছে সবজির দাম। চাল, পেঁয়াজ ও মাছ মুরগির দাম চড়া। ভরা মৌসুমেও ইলিশের কেজি ২,০০০। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিকে ঘিরে ফের উত্তপ্ত রাজধানী। শুক্রবার বিকেলে উত্তরা, মিরপুর, সায়েন্স ল্যাব ও শাহবাগে পাল্টাপাল্টে অবস্থান নেয় আন্দোলনকারী ও পুলিশ। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন পেশাজীবীরা। আগামী রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার, গ্রেফতারকৃতদের মুক্তি, সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু সহ ৯ দফা দাবি জানান তারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্রোহযাত্রা। শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানির প্রতিবাদ এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফলে শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহযাত্রায় অংশ নিতে জাতীয় প্রেস ক্লাবে আসা একের পর এক মিছিল রূপ নেয় জনসমুদ্রে। সড়ক অবরোধ করে চলে গ্রাফিতি আর স্লোগান। রক্তের মূল্য দিতেই হবে, তুমি অন্যায় করবা, তোমাকে অন্যায় তোমার উত্তর দিতেই হবে। ছাত্ররা নির্বিচারে মারা যাবে, তাদেরকে গ্রেফতার করা হবে, আর আমরা ঘরে বসে ঘুমিয়ে থাকবো, এটা কখনোই হতে পারে না। এই মিছিলে আমার কেন ভাই মরো। পরে দ্রোহযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, টিএসসি হয়ে শহীদ মিনারে জড়ো হয়। বৃষ্টি উপেক্ষা করে এখানে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রিকশা চালক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আমাদের আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম যাতে সুস্থভাবে, সুন্দরভাবে বাঁচতে পারে, তাদের যেন স্বাধীনতা থাকে, কথা বলার সুযোগ থাকে। অন্যের রুখে দাঁড়ালে আপনি বলেন জালিম, আপনি বলেন বিএনপি, আপনি বলেন জামায়াত। তোমার বাবার নেতৃত্বে আমরা ছাত্র, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবীভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজ দেশবাসীকে বলবো, সাইডের উপরে যারা আছি তারা তাদের ছেলে, মেয়ে, বউ নিয়ে, নাতি লইয়া ঝাঁপিয়ে পড়েন। আইনে তাদের কোথায় অধিকার দিয়েছে দেখা মাত্র আস্তে একটা মানুষকে গুলি করা। এটা কমপ্লিটলি এখন পুরো জাতির উপরে চলে গেছে, পুরো সমগ্র জাতি, যে কোনো পেশা, যে কোনো মানুষ, এটা এখন সবারই আগে আসতে হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয়। গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ধানমন্ডিতে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে সরকারের প্রতি লাল কার্ড প্রদর্শন করে শিল্পী সমাজ। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও নাগরিক সমাজও। আন্দোলনে নিহত শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের পাশাপাশি গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান তারা। জুলাই থেকে শুরু হওয়া এই কোটা সংস্কার আন্দোলন এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা কারোরই অজানা নয়। এমন বাস্তবতায় কিংবা এমন প্রেক্ষাপটে এই আন্দোলনের ফলাফলটা কি হয় কিংবা কবে শেষ হবে এই আন্দোলন, তাই জানতে চায় গোটা দেশ, গোটা বিশ্ব। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ডিবি হেফাজত থেকে মুক্তির পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছেন। এতে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা এবং ডিবির তখনকার অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের সঙ্গে টেবিলে বসে
খাবার খাওয়ার বিষয়টি জোরপূর্বক বলে উল্লেখ করেছেন তারা। বিবৃতিতে ৬ সমন্বয়ক বলেন, ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটককৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে বিকেলে আরেক বিবৃতিতে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল এবং আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতার মামলায় শুনানি শেষে ৪১ জন এইচএসসি পরীক্ষার্থী ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন। এর আগে প্রত্যেক শিক্ষার্থীর ১,০০০ টাকা করে জামানত নিয়ে জামিন মঞ্জুর করেন ঢাকার আদালত। কোটা আন্দোলনের সহিংসতার জেরে আটক এইচএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকা অনুযায়ী এই জামিন দেওয়া হয় বলে জানান শিক্ষার্থীদের আইনজীবী মোহাম্মদ সাইদুল ইসলাম। এছাড়া চট্টগ্রামে ১৬ জন, সাতক্ষীরায় ৬ ও রংপুরে ৩ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। এদিকে সেতু ভবনে হামলা ও নাশকতার মামলায় দ্বিতীয় দফা রিমান্ডের পর জামিন নামঞ্জুর করে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার সিএমএম কোর্ট। এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য স্পেশালি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং উনি রিকোয়েস্ট করে স্পেশালি ৪২ জনের লিস্ট দিয়েছেন, যে ৪২ জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। এই ঝাড়ে ওনার নাম নেই, ওনার এগেনস্টে কোনো স্পেসিফিক অ্যালিগেশন নাই এবং যদি পুলিশ ফরওয়ার্ডিংগুলোও যদি পর্যালোচনা করা যায়, উনি এতদিন রিমান্ডে ছিলেন, সেখানেও কোনো উল্লেখযোগ্য তার ব্যাপারে কোনো ইনভলভমেন্ট বা কোনো ডেভেলপমেন্ট আসে নাই। তাই আমরা মনে করি যে তার প্রতি আসলে ন্যায় বিচার প্রদান করা হয়নি। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়। তিনি জানান, জাতিসংঘ ও উন্নত দেশের সহায়তায় হতাহতের তদন্তের ব্যবস্থা নেওয়া, শিক্ষার্থীদের হেনস্থা না করার নির্দেশ দেওয়া সহ সব দাবি মেনে নিয়েছে সরকার। ফজলে রাব্বির রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে খোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করছে একটি পক্ষ। এই আন্দোলনকে ঘিরে নাগরিক সমাজের কারো মন্তব্যে কেউ যেন বিশৃঙ্খলা তৈরির সুযোগ না পায়, সেদিকেও লক্ষ্য রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানি সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলের চলমান সংকট থেকে উত্তর ধৈর্য ধারণ করা, সিদ্ধান্ত নিলে আপনাদের জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জামাতে ইসলামীকে বাংলাদেশের রাজনীতির সুযোগ করে দিয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। পরে জামাতের আমির গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছিলেন খালেদা জিয়া। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে জামায়াত নিষিদ্ধের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। বিএনপির পক্ষে জামাতকে পরিত্যাগ করা যে অসম্ভব সেটা সবাই, যে কারণে জামাতের রাজনীতি নিষিদ্ধ হয়, দেশের মানুষ সাধুবাদ জানালেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলবে, এটাই স্বাভাবিক। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যায়ক্রমে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে খুলে দেওয়া হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দমন, নির্যাতন, গণহত্যা ও গণগ্রেপ্তার বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিল সমাবেশে পুলিশ ও সরকার দলীয় কর্মীদের হামলা, হবিগঞ্জে একজন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি করা হয়। জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা বারবার আহ্বান জানানোর পরও তা উপেক্ষা করে সরকার নিরীহ ছাত্র জনতার উপর হত্যা, নির্যাতন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার ও কারাবন্দী নেতাকর্মী সাধারণ ছাত্রদের উপর অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়।
এই মুহূর্তে জামায়াতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ কিছুটা লাভবান হলেও জাতীয় রাজনীতিতে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া নির্বাহী আদেশে নিষিদ্ধ করায় হাইকোর্টে যাবার সুযোগ পাবে দলটি। তবে তারা এও মনে করেন জামায়াতকে নিষিদ্ধ করায় দলটির সমর্থকরা চাপে থাকবেন, আবার ভিন্ন পথেও যেতে পারে তারা। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। The government has organized a paramilitary force called Razakar. 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে চরম সমালোচিত হয় জামায়াতে ইসলামী। দেশ স্বাধীন হবার পর ধর্মভিত্তিক দলগুলোর সাথে নিষিদ্ধ করা হয় জামায়াতকেও। 1979 সালে জিয়াউর রহমানের সময়ে আবারও রাজনীতিতে ফেরে দলটি। কয়েক বছর পর আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে জামায়াত। আবার বিএনপির হাত ধরেই সংসদে যায় দলটি। তাদের দুজন মন্ত্রীও হন। যুদ্ধাপরাধে 2013 সাল থেকে শীর্ষ নেতাদের ফাঁসি হলে অস্তিত্ব সংকটে পড়ে জামায়াত। নিবন্ধনও হারায় দলটি। নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঝুলতে থাকে আদালতে। এর মধ্যেই নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করল আওয়ামী লীগ সরকার। এর ফলে রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়বে? এটা আওয়ামী লীগের রাজনীতিকে হেল্প করবে, এট দি সেম টাইম আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও সে এটাকে সেল করার চেষ্টা করবে যে দেখো এদের কারণেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, বিশেষ করে ধ্বংসযোগ্য, এই জন্য আমরা এটা করেছি। জামাত শিবির নিষিদ্ধ করার মাধ্যমে মানুষের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রচেষ্টা বলেই অধিকাংশ জনগণ মনে করে। যদি আপনি এটা আইনি প্রক্রিয়ায় না হয়, যদি নির্বাহী আদেশ হয়, পরবর্তী সরকার চাইলে এটাকে তুলে দিতে পারে। এটা প্রয়োজন, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো জামাতে ইসলামের যে সাম্প্রদায়িক ভাবাদর্শ, জামাতে ইসলামের যে সংস্কৃতি, সেইটার বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করে তোলা। জামাত শক্তিশালী দল না হলেও ভোটে তাদের সমর্থন দেখা গেছে। 1991 সালের জাতীয় নির্বাচনে জামাত ভোট পায় 12.13%, 96 সালে পায় 8.61%, 2001 সালে পায় 4.28% এবং 2008 সালে তারা ভোট পায় 4.70%। এ অবস্থায় দলটিকে নিষিদ্ধ করায় তাদের সমর্থকরা কোন পথে যেতে পারেন তার একটা ধারণাও দেন বিশ্লেষকরা। জামাতের মধ্যে দুইটা ধারা আছে। একটা ধারা হলো যারা ডেমোক্রেটিক ওয়েতে পলিটিক্সে থাকতে চায়, আরেকটা ধারা হলো পুরো জঙ্গি লাইনে চলে গেছে। ডেমোক্রেটিক যে ধারাটা, সেই ধারাটা হয়তো অন্য নামে অন্য কোনো দলে তারা রাজনীতিতে থাকার চেষ্টা করবে, আর এই রেডিক্যাল ধারাটা নিয়ে সংখ্যাটা সবচাইতে বেশি। এইটাকে দিয়ে অন্য খেলা কতগুলো সুফল আনার চেষ্টা হতে পারে, কিন্তু এইটা দেশের এবং সমাজের সমূহ কোনো ক্ষতি করার সক্ষমতা রাখে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। শান্তিপূর্ণ কোটা আন্দোলনকে সংঘাতময় করার জন্য সরকার নিজেই দায়ী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে দেশব্যাপী গণহত্যা, গণগ্রেফতার, নির্যাতন ও হয়রানির ঘটনায় করণীয় বিষয়ে ছাত্র যুব নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় দলটির শীর্ষ এই নেতা জানান, সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশের নিরীহ হাজার হাজার মানুষকে গ্রেফতার ও হয়রানি করছে। জাতীয়ত্বের কোনো বিকল্প নেই, কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না। কে নামে নাই, কে নামছে, ওরা চায় আমাদের মধ্যে লাগিয়ে দেওয়া, আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চায় ওরা। আমার টাকার গুলি দিয়ে আমার বুকের মধ্যে গুলি চালাবা, তোমার গুলি আর চালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। গণহত্যার আন্তর্জাতিক তদন্ত চাই এবং আন্তর্জাতিক ভাবে আমরা দাবি করতে চাই, এই গণহত্যাকারী সরকারকে আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম। তবে চাল, আলু, পেঁয়াজ, মুরগি ও মাছের দাম এখনো চড়া। ভরা মৌসুমে ইলিশের কেজি 1800 থেকে 2000 টাকা। বাণিজ্য প্রতিমন্ত্রী ইহসানুল ইসলাম টিটু বলেছেন, টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানি ও বিক্রির পরিকল্পনা চলছে। জোর দেওয়া হচ্ছে চালের সরবরাহ ঠিক রাখার। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসায় কমেছে সবজির দাম। কাঁচামরিচের দাম নেমে এসেছে 150 টাকায়, যদিও কোনো সবজি 50 টাকার নিচে মিলছে না। ভেন্ডি 60 টাকা, কাকল 80 টাকা,
টমেটো 150 140। ইনকাম তো নাই, আর খরচ তো সব জিনিসের দাম প্রচন্ড। আমদানি যথেষ্ট হলেও দাম কমেনি পেঁয়াজের। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। খুচরা বাজারে আলুর কেজি এখন 65 থেকে 70 টাকা। আলু বগুড়া আছে 80, সাদা বিক্রমপুর আছে 65, কারিলাল আছে 75। ভরা মৌসুমেও রূপালী ইলিশ পাতে তোলার সুযোগ নেই সাধারণ মানুষের। ওজন ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা। দাম বাড়তি অন্যান্য মাছেরও। এই ছোট মাছ কেজি হলো 800। এই ইলিশ মাছ কিনতে আসছিলাম, আসলে আমি শিং মাছ কিনেছি আর আপনার আইড় মাছ কিনেছি, ইলিশ মাছ কিনতে পারি নাই। মজুদ ও সরবরাহ পর্যাপ্ত থাকার পরেও এক সপ্তাহে চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। গাড়ি করে দই দিয়া মনে করেন বাজার বাড়িয়ে দিচ্ছে। যেই চাইলে আনছি আমরা মনে করেন আগে 1700 টাকা হয়েছিল, 1800 টাকা। এদিকে টিসিবির পণ্য বিক্রি পরিদর্শন করে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির কথা। পণ্য পরিবহন খরচ নিয়ন্ত্রণ করার কথাও জানান তিনি। আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাল আছে, আপনারা কোনো বাজারে কিন্তু কোনো জিনিসের কমতি পারবেন। মিল থেকে পাইকারি পর্যায়ে এটা আমরা মনিটরিং করতেছি। টিসিবির মাধ্যমে পেঁয়াজ এনে অন্তত ঢাকা এবং শহরের আশেপাশে আমরা পেঁয়াজটা টিসিবির মাধ্যমে দিব, সেই প্রচেষ্টা কিন্তু আমাদের অব্যাহত আছে। টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির পরিধি আরও বাড়ানো হচ্ছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবার পার্টিক্স খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে আজ প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম ও 30 আগস্ট করাচিতে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। সিরিজকে সামনে রেখে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাতুরা সিংহে এবং ট্রেনার নিকলি। তবে ক্যাম্পে এখনই যোগ দিচ্ছেন না শরীফুল ইসলাম ও সাকিব আল হাসান। কানাডায় গ্লোবাল টি-20 খেলতে সেখানেই আছেন তারা। 12 আগস্টের পর দেশে ফিরবেন এই দুই ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে $7 কোটি অনুমোদন দিচ্ছে আইসিসি। আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। পাকিস্তানের মাটিতে হতে যাওয়া এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশি মুদ্রায় দেয়া হচ্ছে $822,38,000 টাকা প্রায়। শুধু তাই নয়, $7 কোটি ছাড়াও অতিরিক্ত খরচ হিসেবে আরও $45 লাখ রিজার্ভে রাখার কথা জানায় আইসিসি। মূলত যদি কূটনৈতিক কারণে ভারত শেষ পর্যন্ত পাকিস্তান যেতে না চায়, তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা আন্দোলনে নাশকতার মামলায় গ্রেফতার 78 জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় বললেন ওবায়দুল কাদের। জামাত নিষিদ্ধে দেশের রাজনীতিতে প্রভাব পড়বে না, অভিমত বিশ্লেষকদের। সরকারকে মানুষের আস্থা অর্জনে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ। এবং পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় রাজধানীতে কমেছে সবজির দাম। চাল, পেঁয়াজ ও মাছ মুরগির দাম চড়া। ভরা মৌসুমেও ইলিশের কেজি 2000। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।